নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভাগ ইউনুস ভাগ, এই দাবি ক্রমেই জোরালো হচ্ছে বাংলাদেশের মাটি থেকে। বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মুক্তিযুদ্ধের আদর্শকে হৃদয়ে যারা লালন পালন করেন তারা এখন বলছেন ভাগ ইউনুস ভাগ। কারণ জগৎ বিখ্যাত বাটপার হলো ইউনুস। শুধু নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ সুরক্ষিত রাখার জন্য এই লোকটা জীবন সায়ান্নে এসে জঙ্গিদের কাছে মাথা নত করেছে। এরপরে যদি ভাগ ইউনুস ভাগ না বলি তাহলে উপরওয়ালা ক্ষমা করবেন না। কোন প্রেক্ষিতে বললাম ভাগ ইউনুস ভাগ? ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর টেলিফোনে কথা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। মোদীজি কংগ্রাচুলেট করেছেন এবং অনেক বিষয়ের মধ্যে যেটা শোনা যাচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। দেখুন, কোয়াড সম্মেলন হবে তো এই বছরের মাঝামাঝি, তার আগেই নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক হবে। যারা বলছেন না যে ট্রাম্পের শপথে মোদীজি আমন্ত্রণ পেলেন না, আমাদের দেশে একটা ইকোসিস্টেম আছে জানেন তো। এরা হচ্ছে জর্জ সোরেসের টাকায় লালিত পালিত হয়। এরা ভারতের উন্নতি দেখতে পারে না, চোখটাটায়। এরা বিভিন্ন দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার নামে রেজিম চেঞ্জে সহায়তা করে। আমাদের দেশেও আছে সেই ইকোসিস্টেম। হঠাৎ সক্রিয় উঠেছিল যখন তারা জানলো যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের শপথে যাচ্ছেন না। এই মূর্খগুলো এটা জানে না ভারতবর্ষের কোনো রাষ্ট্রপ্রধান কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর শপথে ব্যক্তিগতভাবে যান না, তিনি তার প্রতিনিধি পাঠান। এবং জয়শঙ্কর একদম সামনের সারিতে বসেছিলেন এবং তারপরেই মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তিনি কথা বলেন। যখন সাংবাদিকরা জয়শঙ্করকে জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশের বিষয়ে কি কোনো কথা হয়েছে, জয়শঙ্কর সংক্ষিপ্ত উত্তর দিয়েছিলেন, হ্যাঁ হয়েছে। তারপরে কতগুলো ঘটনা দেখুন। ডোনাল্ড রুকে স্টেট ডিপার্টমেন্ট থেকে তাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশে ইউএসএইড বন্ধ করে দিয়েছেন। ইউনুসের খুব আশা ছিল $5 বিলিয়ন তিনি পাবেন। সেই টাকা যতটা না বাংলাদেশের মানুষের কাজে লাগবে তার থেকে বেশি জঙ্গিবাদকে উৎসাহিত করার কাজে ব্যবহার হবে। তারপর ট্রাম্প এবং মোদিজির কথা, মোদিজিকে আমন্ত্রণ হোয়াইট হাউসে, ট্রাম্প আবার আসবেন কোয়াডে। বাংলাদেশে আমেরিকার নীতি কি হবে? পরিষ্কার কথা, নরেন্দ্র মোদী যা বলবেন ডোনাল্ড ট্রাম্প তার বিশ্বস্ত বন্ধুর কথাকে মান্যতা দিয়ে বাংলাদেশে আমেরিকার বিদেশ নীতি ঠিক করবেন। এবং ট্রাম্প প্রশাসনে যারা আছেন তারা ঘোষিতভাবে লেফট লিবারাল এনজিও কালচারের বিরোধী এবং র্যাডিক্যাল ইসলামের মারাত্মক বিরোধী। সে কাশ প্যাটেল বলুন, মার্কো রুবিও বলুন, মাইক ওয়ালজ বলুন, তুলসী গাওয়ার্ড বলুন, সবাই এভরিবডি। এবং যিনি ওদের ডিফেন্স সেক্রেটারি হয়েছেন, একটা ফক্স নিউজ চ্যানেল অ্যাঙ্কার ছিলেন, একবারে টাইয়ের পর ভাইস প্রেসিডেন্টের ভোটে তিনি তার অনুমোদন পেয়েছেন সেনেট থেকে। সবাই র্যাডিক্যাল ইসলামের বিরোধী এবং এরা আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের ঘোর বিরোধী ছিলেন। বাংলাদেশে কি চলছে এখন? তালিবান আইসিসের মতাদর্শের অনুগামী লোকজনই এখন ক্ষমতায়। বিএনপির নেতারা বলছেন যে এই ছাত্র উপদেষ্টারা অধিকাংশই অপশক্তি, কালো শক্তির ফসল। এরা কুলগোত্রহীন, এরা ইসলামিক স্টেট এবং আইস এবং তালিবান যে মতাদর্শকে মান্যতা দেয় সেই মতাদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়।
বাঙালি কখনো তালিবানি রাজ মেনে নেবে না। এবং হতবীর্য সুৎখোর বৃদ্ধ বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে বড় বড় বাতেলা বাঁধছেন। আসলে আন্তর্জাতিক এই বাটপার নিজের পরিবার প্রতিষ্ঠানের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না। 5ই আগস্টের আগে বাংলাদেশের সাধারণ মানুষ যে অবস্থায় ছিলেন এখন কি অবস্থায় আছেন আপনারা নিজেরা তুল্যমূল্য বিচার করুন। আমার অনেক দর্শক যারা বাংলাদেশে থাকেন তারা দেখেন, কমেন্ট করেন, তারা বলুন না আপনাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে মিলিয়ে দেখুন। আমরা ভারতের মানুষ, কলকাতার মানুষ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলে যে চিৎকার করছে বাংলাদেশের একটা অংশ, আপনারা নিজে মিলিয়ে দেখুন। মা যা ছিলেন, মা যা হইয়াছেন, মা যা হইবেন। মা যা হইয়াছেন আপনারা বুঝতে পারছেন, মা যা হইবেন সেটাও আপনারা আন্দাজ করতে পারছেন। যদি ইউনূস আর কিছুদিন থাকে তাহলে বাংলাদেশ কয়েক টুকরে ভেঙে যাবে। গৃহযুদ্ধ জঙ্গি জেহাদি মতাদর্শে অনুপ্রাণিত ছাত্রদের সঙ্গে বাংলাদেশের সাধারণ গণতন্ত্র প্রিয় মুক্তিযুদ্ধের চেতনাকে লালন পালন করা মানুষের রাজপথে নেমে লড়াই হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করতে 71 সালে 30 লক্ষ মানুষ আত্মবলিদান দিয়েছিলেন। ভারতের কয়েক হাজার সেনা আত্মবলিদান দিয়েছিলেন। সেই আত্মবলিদান বিফলে যাবে না। এই জঙ্গি জেহাদিদের সমূলে উৎপাটিত হবে বাংলাদেশের মাটি থেকে। চ্যালেঞ্জ রইল, আমার কথার কোনো রিজয়েন্ডার পাবেন না, আজ না হয় কাল হতেই হবে। যদি বাঙালি চেতনা, বাঙালি জাতীয়তাবাদ, যাদের হৃদয়ে বাংলাদেশ, তারা কিছুতেই জঙ্গি জেহাদিদের এই তাণ্ডব মেনে নেবেন না। এই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ফোনালাপ খুব তাৎপর্যপূর্ণ। ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমেরিকা অস্ত্র বিক্রি করতে চায় ভারতকে, ভারত বলছে ঠিক আছে নেব, কিন্তু প্রযুক্তিটাও দিতে হবে। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ করিডোর নিয়ে, ইকোনমিক করিডোর নিয়ে কথা হয়েছে। ট্রাম্প ক্ষমতায় আসার সময় ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আমার মনে হয় যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে যাবে এবং ইউক্রেনকে টেরিটরি লস করতে হবে, তার বিনিময়ে শান্তি চুক্তি হবে। ইউক্রেনকে সাপোর্ট দেবে না আমেরিকা। তারা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোকে বলছে তোমাদের ডিফেন্স এক্সপেন্ডিচার 2.5% থেকে বাড়িয়ে 5% করো বাজেটে। আমেরিকার হাতে নেই ভুবনের ভার। তোমাদের সুরক্ষা নিশ্চিত করতে আমেরিকা কোটি কোটি ডলার খরচ করবে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তোমাদেরও কিছু দায় দায়িত্ব নিতে হবে। ন্যাটোর, আমেরিকা বাদে ন্যাটোর অন্য সদস্যরা ন্যাটোর স্থলবাহিনীর দায়িত্ব নিক, বিমান বাহিনী এবং নৌবাহিনীর দায়িত্ব আমেরিকা নিবে বলে দিয়েছে। ইউএসএ বন্ধ হয়ে যাচ্ছে শুধু ইসরায়েল এবং ইজিপ্ট বাদ দিয়ে। এই হচ্ছে পরিস্থিতি। দেখুন, ট্রাম্প আর একটা রীতি বহির্ভূত কাজ করেছেন। আমেরিকার যেই প্রেসিডেন্ট হয় তিনি প্রথমে হয় মেক্সিকো যান, নইলে কানাডা যান। বাইডেন গেছিলেন ইউকেতে, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ। কিন্তু ট্রাম্প গেলেন রিয়াধে। সৌদি যুবরাজ MBS এর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা কারোর অজানা নয়। রিয়াদ $600 বিলিয়ন বিনিয়োগ করবে আমেরিকায়। বিনিময়ে সৌদিকে সামরিক সহায়তা দেবে আমেরিকা। যদি হামাস ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী একটা শান্তি চুক্তি হয় তাহলে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে মেনে নেওয়ার জন্য নেতানিয়াহুর উপর চাপ বাড়বে, এবং সেটা যদি ট্রাম্প করতে পারেন বিশ্বে নোবেল শান্তি পুরস্কারের জন্য তিনি যোগ্য দাবিদার হবেন এবং তারপরে সৌদি আরব পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে। ওরা বলে, আমেরিকা বলে
মধ্যপ্রাচ্য, আমরা বলি পশ্চিম এশিয়া। এইভাবে আমরা ওই ভূখণ্ডকে আলাদা আলাদাভাবে আমরা টার্মিনোলজি ব্যবহার করে দেখি। কিন্তু যারা আনন্দে উদ্বাহ হয়ে নাচছিলেন প্রফেশনাল সিনিক্সরা, যে মোদিজি আর ট্রাম্পের সম্পর্কটা বলা গেল, তারা এবার গর্তে ঢুকে যাবেন। বিগ টিকিট ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট হবে হোয়াইট হাউসে। 1, 2, 3 এগ্রিমেন্ট 20 বছর আগে সাইন হয়েছিল, কিছু বটলনেক ছিল। জ্যাক সুলিভান আর অ্যান্টনি ব্লিংকেন ক্ষমতা হস্তান্তরের আগে ভারতে এসে বলেছিলেন সে বটলনেকস গুলো কেটে যাচ্ছে। এবার দুই দেশের বিজ্ঞানী, বেসরকারি সংস্থা, অসামরিক পরমাণু চুক্তি নিয়ে কথাবার্তা বলবেন। H1B ভিসা নিয়ে ভারতের সংশয় কেটে গেছে। H1B ভিসার পক্ষে সওয়াল করছেন ট্রাম্প। এবং বাংলাদেশে যাতে একটা ফ্রেন্ডলি সরকার তৈরি হয়, সেটা আমরা এনশিওর করব, বলে রাখলাম। ফ্রেন্ডলি সরকার, যাতে যে সরকার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটিকে জঙ্গি জিহাদিদের ব্যবহার করতে দেবে না, আবার বাংলাদেশ প্রগতির সড়কে হাঁটবে। দু দেশের মধ্যে বাণিজ্য হবে, বর্ডার ডিসপিউট মিটে যাবে, সব হবে। একটা ফ্রেন্ডলি সরকার ঢাকায় ইনস্টল করা ভীষণ দরকার, এই ভারতীয় উপমহাদেশের শান্তি, সমৃদ্ধি এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য। মোদিজি এবং ট্রাম্প এই বিষয়ে হয়তো প্রাথমিক কথা বলেছেন, এবং জয়শঙ্কর মার্কো রুবিওর সঙ্গে যখন কথা বললেন তখন তিনি জানিয়েছিলেন যে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে। তারপরেই ট্রাম্প প্রশাসনের একের পর এক পদক্ষেপ আপনারা দেখেছেন। মর্নিং শোজ দ্যাট। আবার প্রধানমন্ত্রী শিষ্টাচার মেনে বাংলাদেশের মুখ্য উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। আমার মতে ইউনূসকে একটা শেষ সুযোগ দেওয়া, যে যতদিন না নির্বাচন হচ্ছে আপনি সরকারটাকে বাংলাদেশের মানুষের স্বার্থে পরিচালিত করুন। বাংলাদেশের মাটিকে জঙ্গি জিহাদিদের ব্যবহার করতে দেবেন না, তাদের উৎসাহিত করবেন না, জঙ্গি জিহাদিদের খোলা ছুট দেবেন না। ভারত বিরোধী জিগির তৈরি করছেন, আর ভারত থেকে কাঁচামাল আমদানি করবেন, চাল আমদানি করবেন। আইএসআই এর কর্তারা বাংলাদেশের মাটিতে কেন যাবে? আইএসআই এর ভূমিকা কি সারা বিশ্ব জানে। ভারতে যে কটা বিচ্ছিন্নতাবাদী হামলা হয়েছে সব কটার পিছনে আইএসআই যুক্ত। সেই আইএসআই কে আপনি লাল কার্পেট পেতে অভ্যর্থনা জানাচ্ছেন? এগুলো মেনে নেওয়া হবে ভাবছেন? এত সহজ? মোদিজি আর একটা সুযোগ দিলেন, নতুন বছরের শুভকামনা ইউনূসকে জানিয়ে, যে সুধার যাও, সুধার যাও, नहीं तो দেখে নেবেন কি হয়। এই প্রেক্ষিতে ট্রাম্প মোদির ফোন আলাপ। আবার চীন আমাদের পাশে আছে বলে ইউনূস লাফাচ্ছে, তাই জঙ্গিরা লাফাচ্ছে। ভারত ও চীনের সম্পর্ক একটা নতুন ডাইমেনশনে আসছে। দুদেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে। এই গ্রীষ্মে কৈলাস মানস সরোবরে ভারতীয় তীর্থযাত্রীরা যেতে পারবেন। যদিও চীন তাদের বিনিয়োগ বাড়াবার জন্য ভারত সরকারকে বলেছে, অবাধ ভিসা দেওয়ার কথা বলেছে, সেগুলো এখনো বিবেচনায় আছে। যতক্ষণ না সীমান্ত পুরোপুরি শান্ত হচ্ছে, ডিএসকালেশন এবং ডি এনগেজমেন্ট যখন পুরোপুরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলবে। কিন্তু স্পেশাল রিপ্রেজেন্টেটিভ পর্যায়ের তো বৈঠক শুরু হয়ে গেছে। ব্রিক্সে কাজানে রাশিয়ার 500 বৈঠক হলো শি জিনপিং এবং নরেন্দ্র মোদীর সঙ্গে। তারপরে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল গেলেন, ওয়াং ইর সঙ্গে কথা বললেন। আমাদের বিদেশ সচিব মিস্ত্রি গেলেন, তিনি দীর্ঘদিন চীনে রাষ্ট্রদূত ছিলেন। তার সঙ্গে ওয়াং ই এবং তার ডেপুটি মিনিস্টারের কথা হলে এই সিদ্ধান্তগুলো হয়েছে। অর্থাৎ চীনও ভারতের সঙ্গে সম্পর্ক শুধরাতে চায়, আমরাও চাই, কিন্তু এখনো হিন্দি চীনি ভাই ভাই বলার সময় আসেনি। কিন্তু এই যে বিমান চলাচল সরাসরি চালু হতে যাচ্ছে, কৈলাস মানস সরোবরে
ভারতীয়রা যাবেন, মানস সরোবর আমরা মনে করি ব্রহ্মার সৃষ্টি, এগুলো ইতিবাচক। এবং চীন ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করবে না। বাংলাদেশ নিশ্চয়ই চীনের সঙ্গে ব্যবসা করতে পারে, স্বাধীন সার্বভৌম দেশে সেই অধিকার আছে, কেন করবে না? কিন্তু চীনকে ঢাল করে বাংলাদেশের মাটিকে জঙ্গি জিহাদিদের ব্যবহার করতে যদি ঢাকা উৎসাহ দেয়, আমার মনে হয় যে বেজিং তাতে জল ঢেলে দেবে। তাদের কাছে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক, শি জিনপিং ট্রাম্পের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। চীনের জিডিপি একটু পড়েছে, চীন ব্যবসা করতে ভালোবাসে, তারা ম্যানুফ্যাকচারিং হাব, ভারতের বিরাট বাজার তাদের নজরে। বাংলাদেশের মতো একটা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে বাংলাদেশের ইউনুসরা দেখাবে দেখো চীন আমার পাশে আছে, এই সুযোগে ঢালাও জঙ্গি কার্যকলাপ চলবে। আমার মনে হয় না যে শি জিনপিং এর প্রশাসন এগুলোকে আর উৎসাহ দেবে। তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় উপমহাদেশে শান্তি ফেরানোর একটাই উপায়, ভাগ ইউনুস ভাগ। যত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা মিথ্যাচার করেছেন এই ভদ্রলোক, সর্বরোগর বিশল্যকরণী বলে নিজেকে তুলে ধরেছিলেন, কিন্তু তার আমলে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, আগের অবস্থায় ফিরতে কম করে 3টে দশক লাগবে। বাংলাদেশের সাধারণ মানুষই এই কথাটা এখন খোলাখুলি বলছেন।